চেষ্টা, বেঁচে থাকবে একটি প্রাণ, আশাবাদী হবে একটি পরিবার। 2 বছরের ফুটফুটে শিশু জয়তী মজুমদার, এই বয়সে যার বাবা মায়ের কোল জুড়ে আলো ছড়ানোর কথা, যার কলকণ্ঠে সারা বাড়ি মুখরিত হবার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে জন্ম নিয়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে। নিষ্পাপ এই শিশুটির রক্তকণিকা বৃদ্ধি না পেয়ে দিন দিন রক্তশূন্য হয়ে পড়ছে। প্রতি মাসে 2 ব্যাগ করেও রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, জয়তীকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। এই জন্য দরকার প্রায় কয়েক লক্ষ টাকা, কিন্তু জয়তীর পরিবারের পক্ষে এই টাকা কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে জয়তীর পরিবার তাঁর চিকিৎসায় দেশবাসীর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। আমরা কি পারি না নিষ্পাপ এই শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? আমাদের সবার একটু সহযোগিতায় পারে জয়তীকে বাঁচিয়ে তুলতে এবং উদ্বিগ্ন পরিবার পরিজনের মুখে হাসি ফিরিয়ে আনতে। আপনারা জয়তীকে সাহায্য করুন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা ভুলন মজুমদার, চলতি হিসাব নম্বর 10094, কৃষি ব্যাংক, ফেনী শাখা, ফেনী। মোবাইল 01917144534, দুঃখিত 35। আপনারা যদি শুনতে কি পাওয়া পর্বে সাহায্যের আবেদন করতে চান, তাহলে রোগীর নাম, তার চিকিৎসার ডকুমেন্টস, সাহায্য পাঠাবার ঠিকানা এবং ছবি সঙ্গে আনবেন। আর যেসব মহানুভব ব্যক্তি শুনতে কি পাওয়া পর্বে আর্থিক সাহায্য করছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা আশা করব আপনারা প্রতিনিয়ত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। দর্শক, জেনে নিন 21 টেলিভিশনে আজকে কি নাটক এবং অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যা 5:45 রয়েছে সুধীর সরকার ও কামরুজ্জামান রঞ্জুর প্রযোজনায় সেলিব্রিটি শো 21 সন্ধ্যা। সন্ধ্যা 7:45 রয়েছে সিলভানা সাদিয়ার প্রযোজনায় মেগা জুনিয়র ডান্স কম্পিটিশন শো ধুমতানা। এটা দেখার পর বোঝা যাবে যে বাংলাদেশের বাচ্চারা আসলে পিছিয়ে নেই। ইটিভির এই উদ্যোগটা এত গর্জিয়াস, বাচ্চাদের প্রোগ্রাম সবাই দেখতে চায়, অসাধারণ। এটার সাফল্য আমি কামনা করছি। ধুমতানাকে অনেক অভিনন্দন। অসম। আছে 21 অনুষ্ঠান মালায়। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। আজ আমাদের মোহাম্মদ নোমান, স্বাগত আপনাকে দুপুরে। ধন্যবাদ আপনাকে। তো সেখানে আপনাদের একটি সংগঠন আছে যে হচ্ছে 21 একাডেমি, সেখানে যে 21 একাডেমি আপনারা প্রতিষ্ঠা করেছেন, তো প্রতিষ্ঠার প্রেক্ষাপটটি একটু খুলে বলুন আমাদেরকে। মূলত অস্ট্রেলিয়াতে বাঙালিরা দীর্ঘদিন ধরেই অধিবাসী। 50 বছরের মতো হয়েছে আমাদের ওখানে শুরু হওয়া আমাদের অভিযাত্রা। প্রথম সংগঠন হিসেবে ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, যাদের কর্মকাণ্ডে আমাদের পাশ্চাত্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া প্রথম রাষ্ট্র যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তারপরে আমাদের অভিবাসন বেড়েছে, স্টুডেন্ট গিয়েছে প্রচুর, ইমিগ্রেশন নিয়ে প্রচুর মানুষ গিয়েছেন, সংগঠন হয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে। কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে একটা দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়া চলছিল যে কি করা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কিছু লোক তারা চেষ্টা করলো একটা সংগঠন তৈরি করার জন্য, যাদের মধ্যে অগ্রগামী ছিলেন নেহাল নিয়ামুল বাড়ি। উনি মিশুক প্রকাশন সাথে কাজ স্বত্বাধিকারী ছিলেন। তিনি কয়েকজনকে নিয়ে চিন্তা করলেন এবং পরে আমাদের 4 জন আমরা প্রতিষ্ঠাতার সদস্য হিসেবে কাজ করলাম। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফিরোজ শওকত আলী, বর্তমানে ডেপুটি স্পিকারের ছেলে, অস্ট্রেলিয়াতে থাকেন, অ্যাকাউন্টেন্ট আব্দুল আজিজ এবং জুনিয়রদের মধ্যে আমি। আচ্ছা। তো তাদেরই একটা কর্মকাণ্ডের পরে আমাদের সৃষ্টি হলো মিশুক প্রকাশনের মেলা, বই মেলা। সেটা আমরা প্রথম করি। এরপরে সংগঠনের কলেবর বাড়ে, দর্শক বাড়ে, বইয়ের সংখ্যা বাড়ছে। পরে সংগঠনটার নাম নেওয়া হলো
বইমেলা পরিষদ। আচ্ছা আচ্ছা। 2004 সালে সেটা পরিণত হলো 21 একাডেমিতে। আচ্ছা, তারপর সেখানে আমরা যেটা জেনেছি যে সেখানে একটি স্থায়ী শহীদ মিনার করেছেন আপনারা, তো কারা কারা এখানে সম্পৃক্ত ছিলেন? দীর্ঘদিন ধরে সংগঠন চলছে, 11 বছর ধরে বইমেলা করছে সংগঠন। এবার তো একটা প্রচুর প্রেশার ছিল আমাদের উপরে, কিছু একটা স্থায়ী করা যায় কিনা। আচ্ছা। সংগঠন তৎকালীন সভাপতি ছিলেন নির্মল পাল, সাধারণ সম্পাদক ছিলেন ডক্টর সুলতান মাহমুদ, যারা আপনাদের 21 প্রোগ্রামে তখন কিছু কিছু প্রোগ্রামে প্রচুর কাজ করেছেন। 21 টেলিভিশনে না, সিডনিতে। আচ্ছা, সিডনিতে 21 উপরে। আচ্ছা আচ্ছা। তো তখন সভাপতি এবং সেক্রেটারি হওয়ার পরে তারা একটা বিপুল কার্যক্রম হাতে নিলেন, আমাদের কমিটি মেম্বাররা যারা ছিলেন। এই প্রসঙ্গে আমি অবশ্যই নাম নিতে চাই তৎকালীন রাষ্ট্রদূত আমাদের আশরাফুদ্দৌলা সাহেব। উনি প্রচন্ড হেল্প করেছেন। বাংলাদেশ গভর্নমেন্ট তখন আমাদের কিছু ডোনেশন দিল এবং সিডনিবাসীরা আমরা 28 লক্ষ টাকা আমরা অর্গানাইজ করলাম লোকালি। তারপরে একটা শহীদ মিনার তৈরি হলো ওখানে। সেক্ষেত্রে কাউন্সিলর, লোকাল কাউন্সিল যারা ছিলেন, স্টেট গভর্নমেন্ট যারা ছিলেন, তারাও হেল্প করেছেন। এবং আপনার কথার সাথে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে এটা হচ্ছে কি প্রথম দেশের বাইরে শহীদ মিনার গড়ে তোলা। জি, তো আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি যে এখানে আপনারা যে শহীদ মিনার তৈরি করলেন, তো আপনাদের তো অবশ্যই এখানকার বাঙালি কমিউনিটির যারা আছেন তারা প্রভাত ফেরি কিভাবে করেন এবং আসলে কি 12টা 1 মিনিটে তারা সেখানে যান কিনা, এই ব্যাপারগুলো একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে আপনারা ভাষা আন্দোলনে যে মাতৃভাষা দিবসটি আপনারা কিভাবে পালন করেন। শহীদ মিনার পরে প্রেক্ষাপটটা ভিন্ন। শহীদ মিনার আগের প্রেক্ষাপটটা অন্যরকম। শহীদ মিনার তৈরি করার আগে সেটা খুব একটা বেশি হতো না, আমরা মেলার দিনই সকালে প্রভাত ফেরি করতাম। বাট শহীদ মিনার হওয়ার পরে এটা দৃশ্যপটটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। সেখানে 12টা 1 মিনিটে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, যেটা আমরা এখানে দেখি, তারা 12টা 1 মিনিটে যায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন 12টা 1 মিনিটে তারা সেখানে যাচ্ছে। স্টুডেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, তারা খুব অ্যাক্টিভ এই ব্যাপারে, তারা সকালে যায়। পরের দিন সকালে আবার আমার যখন মেলা হয়, যেদিন মেলা হয় 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে মেলাটা 11 বছর ধরে হচ্ছে, সেদিন সকালে হয়। চত্বরেই হচ্ছে না বাইরে কোথাও? সেটা শহীদ মিনার চত্বরই হচ্ছে। আচ্ছা, পাশাপাশি সেটা হচ্ছে। হ্যাঁ, যে আমরা যে ভেন্যুতে গত 11 বছর মেলা করছি সেটা একটা হেরিটেজ পার্ক, অ্যাশফিল্ড পার্ক বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে